আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রুট টু সলিউশনের 14তম এপিসোডে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনারা দেখছেন রুট টু সলিউশনের 14তম এপিসোড। আমি আর যে আসাদুজ্জামান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদেরকে বিও রেডিওর ফেসবুক পেজে লাইভ দেখছেন এবং একটু পর আপনারা ইউটিউবেও আমাদেরকে দেখতে পাবেন। বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন টেলিকাস্ট অপারেটর রয়েছেন, শাহরিয়ার ফারদিন, সেই দায়িত্বটি আজকে পালন করছেন। এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা দেখবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে লিখে জানাবেন বরাবরের মতোই। এবং নিজেরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব সবাইকে দেখারও সুযোগ করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, রুট টু সলিউশনের 14তম এপিসোডে আমরা আজকে যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি, অটো প্রমোশন এইচএসসি পরীক্ষার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই বিষয়টি নিয়ে বর্তমানে মোটামুটি একটা আলোচিত বিষয়। এটা খুব সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে যে এই বছর এইচএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে কিভাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে, কিভাবে তাদেরকে রেজাল্টটা দেওয়া হবে, সেই বিষয় নিয়ে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিফিং করাও হয়েছে। সো তার পরবর্তীতে দেখা গিয়েছে যে অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন মহলে, শিক্ষক মহলেও অনেক আলোচনা হচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। সো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। মূল্যায়নটা আসলে কিভাবে হলে সবচেয়ে বেশি ভালো হয়, শিক্ষার্থীরা উপকৃত হন এবং এটার ভালো একটা মূল্যায়ন হয়, আমরা সেই বিষয়গুলোই আজকের আলোচক বৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা তো অবশ্যই আমাদের আজকের এই আলোচনাকে অনেক বেশি সহযোগিতা করবেন মতামত দিয়ে, কমেন্ট বক্সে লিখে জানিয়ে। আজকেও আমাদের সাথে যুক্ত হবেন তিনজন আলোচক, আমরা তাদেরকে যুক্ত করে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ সাকিবুল হাসান স্যার। আমি স্যারকে যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু মাইক্রোফোনটা, জি। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। জি, শুভ সন্ধ্যা। আমাকে স্যার, আপনি যুক্ত থাকবেন, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা এরপর পর আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি নূর ইসলাম বিপ্লব ভাইকে। মোহাম্মদ নূর ইসলাম বিপ্লব ভাই আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু সলিউশনে। মাইক্রোফোনটা একটু অন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম। আচ্ছা, আপনি আমাকে যুক্ত থাকবেন আমাদের সাথে। এরপর পর আমাদের সাথে আরো যুক্ত হবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কলাম লেখক আমজাদ হোসেন ফাহিম। আমরা ফাহিম ভাইকেও আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি এবং ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন ফাহিম ভাই আমাদের সাথে। ফাহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তিনজনকেই খুব ভালোভাবে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং যুক্ত করে নিতে পেরেছি। আশা করি দর্শক আপনারাও আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সো দেরি করতে চাচ্ছি না, আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমরা দেখেছি যে সেই মার্চ মাস থেকে শিক্ষার্থীরা বাসায় ঘরবন্দি অবস্থায় আছেন। তবে সময়ে সময়ে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে পরামর্শ ছিল, যে গাইডলাইন ছিল এবং তাদের যে ব্যতিক্রমধর্মী উদ্যোগগুলো ছিল আইসিটি বিভাগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা কিভাবে কন্টিনিউ করা যায়, পড়াশোনা যাতে কোনোভাবেই বন্ধ না থাকে, শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে দূরে না থাকে, সেই রকম অনেক ব্যবস্থা, অনেক উদ্যোগ আমরা দেখেছি। সো তার মধ্যে একটা বড় বিষয় ছিল এইচএসসি পরীক্ষা, যেটা 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এবং পর্যায়ক্রমে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা নিয়ে প্রস্তুতির ব্যাপারটাও শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার প্রকাশ করা হয়েছিল। ইভেন গত আগস্ট বা সেপ্টেম্বরের দিকেও এইচএসসি পরীক্ষা নেওয়ার মানে পূর্ণ প্রস্তুতি আছে বলে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অবগত করেছিলেন। বাট আমরা দেখতে পেলাম যে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল ব্রিফিং এ শিক্ষামন্ত্রী আমাদেরকে জানালেন যে এইচএসসি পরীক্ষাটা এই বছর নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং কেন সম্ভব হচ্ছে না সেই কারণগুলো উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আন্তর্জাতিক যে করোনা পরিস্থিতি, সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশেও আরো ভয়াবহ পরিস্থিতি চলছে এবং যেহেতু আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা তখনও কিন্তু বলা হয়েছিল, তো এই মুহূর্তে নিশ্চয়ই সামনে দিনগুলোতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বা তাদের আগের যে প্রস্তুতি ছিল এই প্রস্তুতি নিয়ে আসলে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় বসানো সম্ভব হয়তোবা হবে না। সেই সব দিক বিবেচনা করে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে মত বিনিময় করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সো অবশ্যই এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত, কারণ
বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টা, বিশেষ করে করোনা ঝুঁকিতে যাতে না পড়ে সেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখে আসছে একদম শুরু থেকেই। তো এই যে সিদ্ধান্তটা আসলো বুধবার, তারপরেই আমরা দেখতে পেয়েছি যে অনেক মহলে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ এটাকে মানে সাদরে গ্রহণ করছে, আবার কেউ হচ্ছে বিকল্প ভাবে বিবেচনার সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি শুরুতেই একটু সাকিব স্যারের কাছ থেকে জেনে নেব, এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? স্যার, একটু মাইক্রোফোনটা অন করে প্লিজ। ধন্যবাদ আসাদুজ্জামান। তো আজকের এই আলোচনা সভায় আমরা যে লাইভ প্রোগ্রামে আছি সেটা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের প্রায় 14 লক্ষ পরীক্ষার্থীর একটা ভবিষ্যৎ নির্ধারণের একটা সময়। তো এই সময়ের মধ্যে আমরা আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একেবারেই নতুন, একেবারেই অভিনব, এবং এই পদ্ধতির মধ্য দিয়ে পৃথিবী কখনো যায়নি। আসলে প্রতিটা দুর্যোগেই একটা নতুন অভিজ্ঞতার সঞ্চার করে মানুষের মধ্যে। কিন্তু এই যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, করোনাকালীন পরিস্থিতি, এটা একেবারেই পূর্ববর্তীকালীন সব কিছু থেকে একেবারেই আলাদা, এবং এইটা আমাদেরকে একেবারেই গৃহবন্দী করে ফেলেছে। তো আমরা রাস্তা দিয়ে যখন যাই বা চলাফেরা করি, আমাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতে গিয়ে আমাদেরকে বের হতে হয়, কিন্তু একটা উৎকণ্ঠা, একটা ভয়, একটা অজানা ভয় আমাদের মধ্যে এতটা আমাদেরকে আঁকড়ে ধরে থাকে যে কখন জানি কি হয়ে যায়। এখন আমি আমার জীবন নিয়ে যতটাই না আহ শঙ্কা বোধ করি, তার চেয়ে বেশি বোধ করি হচ্ছে আমার পরিবার নিয়ে। প্রত্যেকেই তার পরিবারের অবস্থান নিয়ে এটা চিন্তা করেন। তো এই পরিস্থিতির মধ্যে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের কথা ভাবি, যে তারা পরীক্ষা কেন্দ্রে যাবে এবং পরীক্ষা দিয়ে আসবে, এবং ওখানে নানা রকম মানুষের মধ্যে একটা ওখানে যাওয়ার সময় এবং ফেরার সময় যে কোনো একটা পরিস্থিতির মধ্য দিয়ে সে এই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এই পরীক্ষাতে বসানো, কিংবা সরকার নানা রকম চিন্তা ভাবনা করেছে, বারবার ডেট পিছিয়েছে এবং বারবার সিদ্ধান্ত পাল্টেছে, যে আমরা দেখি যে সুদিন আসে কিনা। কিন্তু আমরা আশঙ্কাই বোধ করছি যে সেই সুদিন কখন আসবে সেটা আমাদেরকে শুধু দূরেই নিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী গত 7 সেপ্টেম্বর যে ঘোষণা দিয়েছেন, সেটাতে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আসাদ একটু আগেই বলছিলে যে আহ, উম, তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে সারা বিশ্বের পরিস্থিতি, এটা শুধুমাত্র একটা ভূখণ্ডের সমস্যা নয়, এটা সারা বিশ্বের একটা সমস্যা। ভারতেও এর আগে মানে করোনার আগেই 3টা পরীক্ষা হয়েছে এবং সেগুলো বাতিল, স্থগিতাদেশ জারি করা হয়েছে। চীনের হংকং এ পরীক্ষার আহ, চলমান পরিস্থিতিতে তারা ওইগুলোকে বাতিল বলে গণ্য করেছে বা স্থগিতাদেশ জারি করেছে। তো এই পরিস্থিতির মধ্যে আমি কখনোই আমার ছেলে মেয়েকে বলবো না যে পরীক্ষা কেন্দ্রে যাও বা বের হও। যদিও একটা এখন আমাদের দেশে আহ, জীবিকার তাগিদে বা নানা কারণে আমরা বের হচ্ছি, আমাদের অনেক কিছুই এখন মানে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে অনেক কিছুই খোলা, কিন্তু শিক্ষার্থীদের ব্যাপারটা একেবারেই ভিন্ন, একেবারেই অন্যরকম। তো এই বিষয়টাতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমি একমত পোষণ করি। কিন্তু এই যে বিষয়টা, যে উম, আহ, ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কি হবে, যদিও সেটা পূর্ণাঙ্গভাবে জানানো হয় নাই। তো এইটাতে একটা আমাদের আমাদের মধ্যে, কিংবা প্রত্যেকটা অভিভাবকের মধ্যেই একটা উত্তেজনা বিরাজ করছে, কিংবা মত দ্বিমত বিরাজ করছে। তো এই অবস্থার মধ্যে আমরা যখন আছি, তখন আমাদেরকে অবশ্যই সরকারকেও অবশ্যই এমন একটা মানে ইতোমধ্যে বলেই দেওয়া হয়েছে যে জেএসসি এবং এসএসসি এই দুটোর ভিত্তিতেই এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। তো জি। আমি আমি এই জায়গাতে একটু ভিন্ন মত পোষণ করি, যে একটি বিশেষত আমি বলি যে আমিও গ্রামের ছেলে, এবং আহ, আমি এটা দেখেছি এবং নিজেও উপলব্ধি করেছি যে গ্রামের ছেলে মেয়েরা সাধারণত মানে পড়তে হবে, আমাকে
পড়তে হবে এই বিষয়টা উপলব্ধি করে একটু দেরিতে, কারণ গ্রামের ছেলেরা তাদের মায়েদের কিংবা বাবাদের যে পারিপার্শ্বিক অবস্থা কিংবা সবকিছু মিলিয়ে যে ছেলেদেরকে নার্সিংটা ওই রকম শহুরে মায়েদের মতো কিংবা বাবাদের মতো হয়ে ওঠে না। তারা নিজেরা যখন বোঝে যে আমাকে পড়তে হবে, তখনই কিন্তু সে চলতে শিখে, নিজেকে সে পড়াশোনার সাথে খুব বেশি সম্পৃক্ত করে। তো সেই সময়টা বোঝার, উপলব্ধি করার, নিজেকে জানার এবং আমি পড়তে হবে আমাকে, সেই বিষয়টা সাধারণত গ্রামের ছেলেদের ক্ষেত্রে এইচএসসি ওই পর্যায়টাতেই ঘটে। তো ওই পর্যায়ে আমি দেখবো যে গ্রামের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ পড়ে কেন, এই এইচএসসি রেজাল্টটা তাদের এসএসসি কিংবা এটা নতুন সংযুক্ত হয়েছে, আমাদের সময়ে জেএসসি ছিল না। তো এসএসসির চেয়ে এইচএসসির রেজাল্টটা অনেক বেশি, অনেক ক্ষেত্রেই, আমি বলছি পুরোটা নয়, অনেক ক্ষেত্রেই ভালো হয়। তো এই জায়গাটাতে গ্রামের ছেলেরা অনেকটাই হয়তো হয়ে যাবে। আবার নানা অসুস্থতা, পারিবারিক মানে সমস্যার কারণে এসএসসি তে হয়তো সে খারাপ করেছে, কিন্তু এইচএসসি তে ভালো করার একটা প্রত্যয় তার মধ্যে থেকে যায়। কিন্তু এই পরিস্থিতিতে যখন সে পারলই না, তখন তার ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখা যায় কিনা সেটাও হয়তো আহ উম, ভাবা দরকার বলে মনে করি। সরকারের এই বিষয়টাতে একটু আহ, দরকার বলে মনে করি। এবং সরকার ইতোমধ্যে পরামর্শ কমিটি গঠন করেছেন এই যে বিভাগ পরিবর্তনকারীদের জন্য পরামর্শ কমিটি গঠন জি করা স্যার, হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবারও আপনার কাছে, যে বিষয়গুলো আপনি শুরুতে বলেছেন। আমি একটু যেতে চাচ্ছি বিপ্লব ভাইয়ের কাছে। বিপ্লব ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটু মাইক্রোফোনটা অন করবেন। স্যার যে বিষয়টা বললেন, আসলে অনেকেরই সুযোগ আছে, কারণ সরকার খুব সঠিক সিদ্ধান্ত সবসময় নেয়, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও তেমনটাই, আমরা শুরু থেকেই সেটা দেখে এসেছি। তবে আমরা যেটা করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, বা গঠনমূলক আলোচনা করে এবং পরামর্শ দিয়ে। কারণ বিবেচনার কথা যেহেতু আসছে, এবং সেই বিবেচনা নিয়েই কিন্তু অনেক আলোচনা হচ্ছে, তবে এটা শুরু হচ্ছে মাত্র, এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এবং শিক্ষামন্ত্রী যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, বারবার তিনি একটা কথা বলেছেন যে সবার কাছে গ্রহণযোগ্য হবে এরকম ভাবেই আমরা বিবেচনা করার চেষ্টা করব। তো এখনো অনেক সময় বাকি। কমিটিও গঠন করা হয়েছে, আশা করি যে খুব সুন্দরভাবেই হচ্ছে একটা বিবেচ্য বিষয় তারা বিবেচনায় নেবেন এবং সবার দিকটা খেয়াল করবেন। বিপ্লব ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, এই যে জেএসসি এবং এসএসসির কথাটা এখানে উঠে আসলো মূল্যায়নের ব্যাপারে। তো এই মূল্যায়নটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? অলরেডি সাকিব স্যার কিন্তু বলে গেছেন যে জেএসসি তে যারা আসলে পরীক্ষার্থী থাকে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শেষের প্রশ্নটা আরেকবার করেন। আমি আচ্ছা, শেষের প্রশ্নটা ছিল আপনার কাছে যে জেএসসি তে যে মানসিকতা থাকে শিক্ষার্থীদের, যে আসলে রিয়ালাইজিং যে পাওয়ারটা থাকে তাদের, সেই সময়কার সেই যে পড়াশোনা, সেটা রেজাল্টের উপর খুব একটা প্রভাব পড়ে বলে মনে হয় না। কারণ তারা কিন্তু তখন ভাবে না যে আমার এই রেজাল্ট উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমার কাজে লাগবে, দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো তারা কতটা সিরিয়াস হয়ে জেএসসি তে পড়াশোনা করে এবং তাদের সেই রেজাল্টটা তারা দেখতে পায়, এই ব্যাপারে যদি একটু বলতেন যে জেএসসি রেজাল্টটা এই ক্ষেত্রে কতটা আসলে প্রভাব ফেলতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওভারঅল লাগে 1 মিনিট আমার সরকারের সিদ্ধান্তটাকে আমি কিভাবে নিচ্ছি সেটি একটু জি জি, বলবো। অবশ্যই অবশ্যই। আমার কাছে মনে হচ্ছে আমি ডিসিশনটাকে পজিটিভলি নিয়েছি। সরকার যেটি করেছে আসলে যথেষ্ট এক্সপার্ট প্যানেলের সাথে যোগাযোগ করে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর স্যার যেটি বলেছিলেন, কয়েকটি বৈশ্বিক উদাহরণ দিয়েছিলেন। সো আসলে আমিও দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা তাদের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেটি পোস্টপোন করেছিল, অনেকেই ক্যান্সেল করেছে। সো আমি স্যারের সাথে একটি পয়েন্ট যোগ করতে চাই, সেটি হচ্ছে আসলে আমাদের শিক্ষার্থীদের মানসিক অবস্থাটা বিবেচনা করে এটি এই মুহূর্তে সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হচ্ছে। ধরেন আসলে তারা একটা অনিশ্চয়তার ভিতর ছিল, কখন তাদের পরীক্ষা হবে। সো প্রত্যেকেই, যেহেতু আমাদের গ্রামে, আমরাও গ্রামের ছেলে, স্যার যেটি বললেন যে আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা কিছু জানেন না, বা পরীক্ষা কখন হবে বা আমরা কবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা সার্টেইন একটা ডিক্লারেশন আসলো যে একটা কিছু হবে, যেভাবে সেটি মূল্যায়ন হবে সেটি তো সময়ের সাথে সাথে আমরা জানবো আসলে আলটিমেটলি কিভাবে হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে যেহেতু একটু পলিসি দেওয়া হচ্ছে যে এসসি এবং এসএসসির বিষয় সমন্বয় করে মূল্যায়ন করবেন। সো এখানে আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীদের মানসিক অবস্থার বিবেচনায় এই সিদ্ধান্তটি একটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এবার যদি আমি আসি আপনার দ্বিতীয় প্রশ্নটিতে, আসলে আমি জেএসসি তে
মানে ক্লাস 8 তারা যখন থাকে তখন তারা কতটা ক্যারিয়ার সচেতন থাকে, অথবা তারা গ্রামের ছেলেরা কতটুকু বুঝে। সো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আলটিমেটলি এত বেশি ডিফারেন্স মেক করবে না। এটা এত বেশি ডিফারেন্স মেক করবে না, কারণ হচ্ছে ধরেন আহ, যে গ্রামের ছেলে খুব ভালো স্টুডেন্ট, সে হয়তো 4.5 পেতে পারে। সে যদি শহরে পড়তো হয়তো সে A+ পেত, আমার কাছে মনে হচ্ছে। সো A+ আর 4.5 এর ভিতরে এত ভিজিবল কোনো পার্থক্য থাকে না বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে। আহ, আমি যদি, যেহেতু আমি বিভিন্ন কোচিং সেন্টারে পড়াই ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, সো আমার আইডিয়া থেকে আমি বলতে পারি দু একটি বিশ্ববিদ্যালয় ছাড়া, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সম্ভবত 80 মার্ক থাকে, একটা হচ্ছে 50 আর একটা 30, আর মেডিকেলে সম্ভবত 100 মার্ক থাকে। এছাড়া অন্য সকল বিশ্ববিদ্যালয় কাছাকাছি। সো কেউ যদি দুইটাতেই A+ পায় তার পয়েন্ট হবে 20। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় বলতে পারি, একটা মানে শিক্ষার্থী যদি দুইটাতে A+ পেতো, এসএসসি অথবা এইচএসসি তে, তার হতো 20। আর একজন হচ্ছে ধরেন যদি 4.5 4.5 তার 18। সো সে কিন্তু রিটেন পরীক্ষাতে দুটি বা তিনটি কোশ্চেন বেশি অ্যান্সার করলে কিন্তু তাকে ওভার মানে অতিক্রমকে ওভারকাম করতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে না এটা এত বেশি সমস্যা হবে। আর যেহেতু এবার রেজাল্টের ভিত্তিতেই তাদের আসলে মানে আগের প্রিভিয়াস রেজাল্টের ভিত্তিতেই তাদের রেজাল্টে নির্ণয় করা হবে। সো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা ভর্তি কমিটি থাকবে, তারা হয়তো মার্কিং এর বিষয়টি বিবেচনায় নেবেন, যে আমরা আগে 80 মার্ক দিতাম, সো এখন আমরা এবছর হয়তো মার্কিং এ কোনো নাম্বার রাখবো না, সরাসরি আমরা রাখতে পারি, যারা হচ্ছে মানে এন্ট্রি করবে সরাসরি যোগ্যতায় এন্ট্রি করতে আচ্ছা পারবে। আচ্ছা, So, বিপ্লব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সেই বিষয়টাতে একটু পরে আসব, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু যেতে চাচ্ছি ফাহিম ভাইয়ের কাছে। ফাহিম ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে চাই, আমরা দেখেছি যে এই বুধবার এই ব্রিফিং এ ঘোষণাটা দেওয়ার পর পরই আসলে আলোচনা শুরু হয়েছে, এবং তার এক দুই দিন পরে আমরা দেখেছি যে একজন শিক্ষার্থী কিন্তু অলরেডি লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিদের কাছে নোটিশ পাঠিয়েছেন পুনর্বিবেচনা করার জন্য। তো এই ক্ষেত্রে আবার অনেকেই মনে করছেন যে জেএসসি এবং এসএসসি তে তো অনেকের রেজাল্ট খারাপ হয়, বাট এসএসসি তে প্রস্তুতিটা অনেকেই কিন্তু একটু ভালো করার চেষ্টা করে। তো আপনি শুরুতেই আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবেন যে অনেকে বলছেন যে টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে বিবেচনা করা যায় কিনা। তো আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা, ফাহিম ভাই? হ্যাঁ, ধন্যবাদ আসাদ ভাই এবং হচ্ছে বিউ রেডিওকে। আসলে 7 অক্টোবর রেজাল্ট, 7 অক্টোবরে যখন শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সে ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারপর থেকেই নানা টক শো, সমালোচনা, আলোচনা ঝড় বয়ে যাচ্ছে। তো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি একজন শিক্ষার্থী নোটিশ পাঠিয়েছে। তো আপনি জানেন যে হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে। তো ফাহিম ভাই, আপনি আপনাকে জানেন আমরা যে শুনতে পাচ্ছি। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তো আপনি জানেন যে কমিটি গঠন করা হয়েছে, তারা নানা শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং আপনি জানেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে এখানে প্রতিনিধি থাকবে। তো তারা এটা নিয়ে বিবেচনা করছে যে আসলেই কি এই জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে করা হবে কিনা। তো আপনি জানেন বৈশ্বিক যেই পরিস্থিতি এবং সবকিছু বিবেচনা করেই মূলত হচ্ছে সরকার থেকে বাধ্য হয়েছে যে ঘোষণাটা দিতে। তো যতটুকু মনে হচ্ছে যে এটা মনে হয় না পরীক্ষার মাধ্যমে করা হবে, এটা মনে হচ্ছে না। জেএসসি এসএসসি রেজাল্ট গড়ের ভিত্তিতেই করা হবে যতটুকু জানি, তথ্য পেয়েছি। জি জি, ফাহিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আরেকটা বিষয় একটু বলবেন। আমি যে প্রশ্নটা আপনার কাছে ছিল, যে বলছিল অনেক শিক্ষার্থী এমনটাই যে আমরা তো পরীক্ষার পূর্ণ প্রস্তুতি আমাদের ছিল, আমরা টেস্ট পরীক্ষা দিয়েও অপেক্ষমান ছিলাম ফাইনাল পরীক্ষাটা দেওয়ার জন্য। তো টেস্ট পরীক্ষার যে রেজাল্ট বা টেস্ট পরীক্ষাকে বিবেচনা করলেও তাদের নাকি অনেকটা ভালো হতো। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জি, ফাহিম ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সত্যিকার অর্থে এখন পরীক্ষা নিতে পারলেই তো আমাদের, যে আমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট হবে। তো আপনি দেখছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার প্রশ্নটি আবার রিপিট করুন। না, আমি জানতে চাচ্ছিলাম, অনেক শিক্ষার্থী এটাই চাচ্ছিলেন যে জেএসসি এবং এইচএসসি এর সাবজেক্টের সাথে অনেক ক্ষেত্রে এইচএসসি এর সাবজেক্টের মিল থাকে না, বা আগের রেজাল্টের সাথে ভিত্তি করলে অনেকেই মনে করছেন যে একটা ব্যালেন্স তৈরি হবে না। সেই ক্ষেত্রে তারা চাচ্ছিলেন, তারা এইচএসসি তে যে বিষয়গুলো পড়াশোনা করে এসেছিলেন 2 বছর এবং টেস্ট পরীক্ষায় তারা সেটা মানে পরীক্ষা দিয়েছেন এবং একটা রেজাল্টও পেয়েছেন, তো তার ভিত্তিতে রেজাল্টটা তৈরি করা যায় কিনা, এটাও অনেকে বলছিলেন আর কি, এইভাবে মূল্যায়ন করা যায় কিনা। হ্যাঁ, এটা করা যায়, কিন্তু এটা নিয়েও অনেক চিন্তা ভাবনা। জি। ফাহিম ভাই, আশা করছি আপনার নেটওয়ার্কে একটু হয়তো সমস্যা আছে। আমি আমার টেলিকাস্ট অপারেটর শাহরিয়ার ফারদিনকেও একটু রিকোয়েস্ট করব বিষয়টি একটু দেখার জন্য। ফাহিম ভাই, আপনার কাছে আবারও ফিরবো, আমি একটু যেতে চাচ্ছি সাকিব স্যারের কাছে। যে বিষয়টা ফাহিম ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, জেএসসি এবং এইচএসসি তে অনেক কারণেই কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হতে পারে, সেই ব্যাপারটা আপনিও বলেছেন, এবং এটা একদম চিরন্তন সত্যই যে তাদের ওই 2টা রেজাল্ট কিন্তু তাদের যে মানসিকতা বলেন, তাদের প্রস্তুতি অনেক ক্ষেত্রে ওই রকম হয়ে ওঠে না। কিন্তু শিক্ষার্থীরা একটু কামব্যাক করার চেষ্টা করে এইচএসসি তে এসে, কারণ সেই বয়সটাতে তারা উপলব্ধি করতে শেখে যে তাদের সামনে আরো বড় ভবিষ্যৎ আছে, তাদের সামনে আরো অনেক কিছু করার আছে, তাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এসএসসির রেজাল্টটা তাদের অনেক ভালো করতে হবে। সেই ক্ষেত্রে এই 2টি বছর তারা অনেক গুরুত্বের সাথে দেখে, পড়াশোনা করে, প্রস্তুতি নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে জেএসসি এবং এইচএসসির রেজাল্টের ভিত্তিতে গড় মূল্যায়ন যখন করার সিদ্ধান্ত আসলো, সেক্ষেত্রে তাদের মানসিক ভাবে একটা প্রভাব পড়লো কিনা, তারা একটু বেশি হতাশ হয়ে গেল কিনা, স্যার যদি একটু বলতেন। এখন অসাধারণ একটা প্রশ্ন। আহ এটা আমি নিজের একেবারে ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে উপলব্ধি করছি। তো এটা অবশ্যই, এটার দুই রকম প্রভাব পড়ছে। একটা প্রভাব হচ্ছে যাদের রেজাল্ট অপেক্ষাকৃত ভালো, এটাকে তারা খুবই পজিটিভলি নিয়েছে। আর যাদের রেজাল্ট অপেক্ষাকৃত খারাপ, মানে নানা কারণে খারাপ হতে পারে। একটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে তাদের ওই সময় বোঝার বয়সটা একটু কম থাকে, কিংবা পড়াশোনার প্রতি আগ্রহটা কম থাকে, কিংবা পারিবারিক নানা জটিলতার কারণে, কিংবা তার অসুস্থতার কারণে, নানা কারণে তার খারাপ হতে পারে। কিন্তু এইচএসসি তে এসে সে একটা ভালো প্রিপারেশন নিয়েছে। যেমন আমি যদি আমার একেবারেই পারিবারিক অভিজ্ঞতা থেকে বলি, আমার ছোট বোন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সে অসুস্থ হয়ে গিয়েছিল। তো রেজাল্টটা খুব আশানুরূপ আসে নাই। কিন্তু এইবার যখন সে শুনলো যে অটো প্রমোটেড সবাইকে করা হয়েছে, তখন থেকে কিন্তু তার মনটা এত খারাপ এবং কান্নাকাটি, আমি মেনে নিতে পারছিলাম না আর কি। তো কিন্তু আবার আমি টিভিতে দেখলাম অনেকেই, অনেক শিক্ষার্থী সাক্ষাৎকার নিচ্ছে এবং তারা খুবই উল্লসিত, আনন্দিত, এবং খুব সরকারকে ধন্যবাদ দিচ্ছে। এবং হ্যাঁ, কারণ হচ্ছে কি, তার গড় রেজাল্ট অবশ্যই আশানুরূপ ভালো কিছুই আসবে, সেদিক থেকে সে খুশি। আবার এদিক থেকে আমি আমার ছোট বোনের আহ, পরিপ্রেক্ষিত থেকে যদি দেখি, তাহলে সে খুশি না। তো আমি এটাকে এইভাবে দেখি যে আসলে কোনো সমস্যার বিকল্প সমাধানই, বিকল্প আহ, 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 বিকল্পই, কোন রকম বিকল্পই কোনো সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এনে দিতে পারে না। তো এই দিক থেকে যদি আমি বলি যে এটা পরীক্ষার্থীদের উপর দুই রকম প্রভাব ফেলছে। একদিকে আনন্দের বন্যা, আরেকদিকে হচ্ছে হতাশা কিংবা দুঃখবোধ, যাই বলি না কেন, তাদের জন্য এটা পরিশ্রমী যারা ছিল যে ভালো করেছে। এখন যে ভালো এসএসসি কিংবা জেএসসি তে করেছে, সে কি পড়ে নাই? অবশ্যই পড়েছে। সেও খারাপ করতে পারতো কিংবা ভালো করতে পারতো। যেমন শতাব্দী রায় রয় নামে একটা মেয়ে তার রিটে ওইখানে বলেছে যে আমি যদি খারাপ করি সেটা আমার মেধা, এবং আমি যদি ভালো করি সেটা আমারই মেধা। কিন্তু বাস্তবতা তো দেখতে হবে যে আমরা মানে কোথায় পরীক্ষাটা মানে নিচ্ছে। সে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের অনেকে অসুস্থ হবে। তো জনস্বাস্থ্যের বিষয়টা মেনটেন করতে গিয়ে সরকার অনেক ভেবেছে, অনেক চিন্তা করেছে, অনেক বিশেষজ্ঞ মতামত নিয়েছে। সেই মতামতের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্তটা এসেছে। এবং এই যে মানে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু অনেক দিন ধরেই অনেক রকম, আমরা হয়তো দূর থেকে দেখি নাই, কিন্তু এটার ভিতরে অনেক রকম শ্রম রয়েছে। যে এই সিদ্ধান্তের পিছনে অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে, অনেক বিশেষজ্ঞ মহলের চিন্তা ভাবনা রয়েছে, শিক্ষাবিদদের চিন্তা ভাবনা রয়েছে। তো জি, এই সবকিছু অবশ্যই। বিবেচনা করে, জি জি, অবশ্যই হ্যাঁ, স্যার।
আপনি যেমনটা বলেছেন যে দীর্ঘদিন কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, হ্যাঁ, শিক্ষামন্ত্রীও সেটা বারবার বলেছেন। জি এটাই তো। এই বিষয়টাতে আবার বিকল্প মানে যদি আমরা বলি যে টেস্ট পরীক্ষার যেমনটা প্রশ্নটা করা হচ্ছিল, ওকে, যে টেস্ট পরীক্ষা যদি রেজাল্ট যদি ওইখানে যুক্ত করা হয়, তো আমাদের বাঙালিদের স্বভাব আমরা, অবশ্যই এটা যদিও একটু কাঁচা কথা, তবু আমি বলি যে বাঙালিদের স্বভাব আমরা জানি। তো টেস্ট পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করতে তাদের আমার মনে হয় না যে খুব একটা বিলম্ব ঘটবে এবং এটা একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। তো সরকার এইদিকে আচ্ছা। যায় নাই, এটাও একটা ইতিবাচক সিদ্ধান্ত। আমি জি আমি ধন্যবাদ মনে করি স্যার। এটা আমার ব্যক্তি। জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। স্যার আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। আমি যেতে চাচ্ছি হ্যাঁ, বিপ্লব ভাইয়ের কাছে। যে বিষয়টা আমি বলছিলাম যে ফল ভালো করার জন্যই আমরা দেখি যে জেএসসি তে জেনারেল সাবজেক্ট গুলো সব শিক্ষার্থীরাই পড়ে আসে, এবং এসএসসি তে তারা হচ্ছে তাদের বিভাগটা নির্বাচন করে তাদের পছন্দ অনুযায়ী, এবং যে এসএসসি কমপ্লিট করার পর তারা আবার নতুন করে চিন্তা করে যে না আমার হচ্ছে এই বিভাগে সম্ভব হচ্ছে না, আমার ভালো লাগছে না বা কোনোভাবে ভালো করা যাচ্ছে না, বিদায় তারা আরো ভালো করার জন্য কিন্তু তারা এইচএসসি তে এসে বিভাগটা পরিবর্তন করে। তো অতিরিক্ত ভালো করার জন্য যারা বিভাগটা চেঞ্জ করেছিলেন, তো যে এসএসসি এবং এসএসসির সাথে কিন্তু তাদের বিভাগটাও ওইভাবে মিলছে না, সেক্ষেত্রে তাদের সাবজেক্ট অবশ্যই ভিন্ন। তো সেই ক্ষেত্রে তাদের যে মূল্যায়ন করার প্রক্রিয়া বা এই যে গড় করার মানে যে বিষয়গুলো আসছে, তো সেই ক্ষেত্রে এটার মূল্যায়ন কতটা সহজ হবে বলে আপনি মনে করছেন? মূল্যায়ন তো অবশ্যই করতে হবে, কিন্তু এটা করাটা কতটা সহজ হবে বিপ্লব ভাই? আচ্ছা আচ্ছা, দেখেন এই সিচুয়েশনটা কিন্তু আনপ্রেডিক্টেবল, মানে কেউ কখনোই কল্পনা করে নাই যে আমি সায়েন্সে ছিলাম, আমি কমার্সে চলে আসছি, তো এখন এরকম এরকম একটা মূল্যায়নের ভিতর দিয়ে আমাকে যেতে হবে। তো যেহেতু সিচুয়েশনটা আনপ্রেডিক্টেবল, সেই হিসাবে আসলে মানে তাদের ওয়েলবিং এর জন্য একটা কনসেনসাস বলেন একটা সিদ্ধান্ত কিন্তু আসতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে, ধরেন তারা কিন্তু পড়াশোনা করেছে 2 বছর, মানে জাস্ট তারা পরীক্ষাতে কিন্তু কি করে নাই, সাবস্ক্রাইব মানে পরীক্ষা অংশগ্রহণ করে নাই, এতটুকুই, কিন্তু তারা কিন্তু সময় পেয়েছে। 2 বছর বা 2 বছরের বেশি সময়ও কিন্তু তারা পেয়েছে। সো আমি মনে করি, ধরেন যারা অ্যাম্বিশিয়াস তারা কিন্তু তাদের ওই বিষয়গুলো রিকভার করে ফেলেছে। সো ওই ক্ষেত্রে এখানে অ্যাভারেজ একটা রেজাল্ট আসলেই আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে তারা এমন একটা রেজাল্ট পাবে যেন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারে। এরকম একটা রেজাল্ট হইলে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি। সো তখন এই ডিফিকাল্টিটা আর ফেস করতে হবে না। কারণ আসলে আমরা এটি আমাদেরকে আরেকটি বিষয় চিন্তা করার সুযোগ করে দিয়েছে, সেটি হচ্ছে পড়াশোনার মানে মেইন যে অবজেক্টিভটা থাকে, আমরা কিন্তু অনেক বেশি পরীক্ষা সেন্ট্রিক হয়ে যাচ্ছি, যে সবাই জিপিএ 5 পেতে হবে বা ফুল পয়েন্ট পেতে হবে। তো এটা কিন্তু মানে ছেলেদের বা আমাদেরকেই, আমরা বিশ্ববিদ্যালয় লেভেল বা বলেন স্কুল লেভেল বলেন, মানে সবার ভিতরে একটা ফিয়ার্স কম্পিটিশন আমরা দিয়ে দিচ্ছি যে মানে প্লাস মানে সামথিং আপনাকে পেতেই হবে। তো এই জায়গায় আমার কাছে খারাপ লাগছে না, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। এটি তাদেরকে ধরেন মানে পড়াশোনার যে অবজেক্টিভ মানে অ্যাজ হিউম্যান ভালো মানুষ হওয়া, জানাশোনা, সে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে সুযোগ করে দিবে আর কি। তো আমি জানি না প্রশ্নের উত্তরটি আমি দিতে পেরেছি কিনা। তো জি জি আমার হচ্ছে জি ধন্যবাদ। আরেকটা বিষয় আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে এইভাবে জেএসসি বা এসএসসির রেজাল্টটা গড় করতে গেলে পরে আসলে কোনো ফেইলের সংখ্যা আসবে কিনা? আমরা দেখি যে প্রতি বছর প্রত্যেকটা পাবলিক পরীক্ষাতেই ফেইলের একটা সংখ্যা কিন্তু থাকে, পরিসংখ্যান কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে এই দুইটা গড় করলে, যেহেতু আগের দুইটা পরীক্ষায় মানে পাস ছিল, অবশ্যই তারা প্রথমবার হোক দ্বিতীয়বার হোক পাস করেছে, কিন্তু এখন এইচএসসি তে গড় করতে গেলে তো কোনো ফেল আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা অকৃতকার্য আগে হতো তারাও কিন্তু এখানে একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন বিপ্লব ভাই? আচ্ছা, তো এটির উত্তর যদি বলেন, আমি এটি তো এখনো পাবলিশড হয় নাই, সেই হিসাবে আসলে প্রেডিকশন করাটা একটু কঠিন। কিন্তু আমি ডেইলি স্টার একটি কলাম মানে পড়তেছিলাম কিছুক্ষণ আগে। তো ওখানে বলা হচ্ছে, যিনি লিখেছেন উনি মানে খুব ভালোই রিসার্চ বেসড লেখাটা লিখেছেন। তো উনি বলছেন যে আসলে কেউ ফেল করবে না। আমি ওই ইয়ে থেকে মানে এটা থেকে আপনার বলতে পারি। সো আমি এটিতে দেখেছি এখানে যে রেজাল্টটা করা হবে, এটা আসলে সবাইকেই এনকম্পাস করা যায় কিভাবে সেই বিষয়টি বিবেচনা করা হবে আর কি। তো যেহেতু এটি এখনো সার্টেন না, পাবলিশড হয় নাই, তো আমরা তো আসলে পাবলিশ হলে বলতে পারবো আসলে রেজাল্টে কি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে আসলে মনে হয় না কেউ ফেল করবে। যারাই আছে প্রত্যেককেই মানে হয়তো মানে 2 পয়েন্ট 3 পয়েন্ট বা মানে অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন ওইভাবে দেওয়া হবে। তো আমার কাছে মনে হচ্ছে মনে হয় না কেউ ফেল করবে এই আর কি। জি ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। আমি একটু শাহরিয়ার ফারদিনকে আবারও রিকোয়েস্ট করছি, আমাদের আরো একজন আলোচক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, তাকে আবারও চেষ্টা করবো আমরা যুক্ত করে নেওয়ার জন্য। সাকিব স্যার, আপনার কাছে যদি আবারও আমি আসি আরেকটা বিষয় নিয়ে, যে ইস্যুটা আসছে যে এটা তো আসলে সিদ্ধান্ত হয়েই গেল, এবং মানে এই পরিস্থিতিতে এর বিকল্প আসলে মানে কোনো সুযোগ ছিল না পরীক্ষা নেওয়ার। যেমনটা শিক্ষামন্ত্রী বারবার করে বলছিলেন যে আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল, প্রশ্নপত্র রেডি ছিল, কিন্তু এখন 30 থেকে 32 দিনের মতো সময় লাগবে পরীক্ষাটা সম্পন্ন করতে।
লোকবল দ্বিগুণ করতে হবে, আসন সংখ্যা দ্বিগুণ করতে হবে, সব মিলিয়ে এটা আসলে সিদ্ধান্ত যে সঠিক সেটা একদম সব মহল থেকে মানে না মানার কোনোই অবকাশ নাই। তো এখন আরেকটা বিষয়ও কিন্তু এখানে মাথায় আসে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়টা যদি আমি একটু নিয়ে আসি, যে ভর্তি পরীক্ষায় একটা জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখছেন অনেকেই দেখছেন, শিক্ষক মহল বা শিক্ষার্থীরা অনেকে যারা মোটামুটি এটা নিয়ে একটু ভাবছেন, তারা বলছেন যে এই ক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। কারণ হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটার যোগ্যতা তৈরি হয়। সো এই ব্যাপারটা নিয়ে যদি স্যার একটু বলতেন, অনেকে বলছিলেন যে এটা বাদ দেওয়া যায় কিনা এই সিস্টেমটা, তো আপনি একটু বলবেন যে এই সিস্টেমটা রাখলে কতটা ভালো হয় এবং এইবারের জন্য বা এখন থেকে বাদ দিলে আসলে কতটা ভালো হয়, সাকিব স্যার? ধন্যবাদ। এই প্রশ্নটা একটা সবচেয়ে আমাদের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি মানুষের মুখে এই প্রশ্নটাই উচ্চারিত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মানে সবচেয়ে মানে এই বিষয়টাই যে এইচএসসি পাশ করার পরেই সবারই একটা উদ্দেশ্য থাকে দেশে কিংবা বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা যুদ্ধের মতো ঝাঁপিয়ে পড়া। তো এই ক্ষেত্রে আমরা জানি যে বুয়েটে পরীক্ষার আহ, 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 গ্রহণের ক্ষেত্রে তারা একটা পলিসি অবলম্বন করে, সেটা হচ্ছে যে সকলকেই কিন্তু তারা ভর্তি পরীক্ষা দিতে দেয় না। তো এই ক্ষেত্রে কি হবে সেটা মানে পরবর্তী হয়তো সরকার যদি ইতোমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন যে তাকেও প্রশ্ন করা হয়েছিল এটা, তিনি বলেছেন, আমি যদি তাকে কোট করি, তো তিনিও বলেছেন যে আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে আলোচনা বা বৈঠক করে এটার পরবর্তী ডিসিশন জানিয়ে দেওয়া হবে। তো আমি মনে করি আসলেই মানে যেহেতু তাদের কোনো মার্কশিট থাকবে না কিংবা অন্যান্য সবকিছুই আনুষঙ্গিক বিষয়াদি, আমার কাছে মনে হয় যে এইবার ওই যে এইচএসসি এবং এসএসসি এই দুইটার গড় করে যে একটা ভর্তির ভর্তির মার্কস যোগ্যতা নেওয়া তৈরি হয়, করা হয়। হ্যাঁ জি। তো ওইটা এইবার যদি এই করোনাকালীন সময়ে যদি এটা মওকুফ করে দেওয়া হয় কিংবা এটা যদি শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার নিরীক্ষে যদি তাদেরকে ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ করে দেওয়া হয়, এটা মনে হয় আমার কাছে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত হবে। এবং এখানে আরেকটা বিষয় থেকে যায় যে তাদের আবেদনের যোগ্যতাটা কতটুকু, মানে কতটুকু থাকলে যে আউট অফ 10, যদি আমি বলি যে এসএসসি এবং এইচএসসি মিলে 10 হয়, তাহলে আগে হয়তো এক এক বিশ্ববিদ্যালয় এক এক নিয়ম অবলম্বন করেছে। তো 8 কিংবা 7 কিংবা 6.5 এক এক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক এক রকম। তো এইবারের ক্ষেত্রে অন্তত এই বিষয়টাও যদি এই বাধাটা হয়তো মানে ইয়ে করা হবে না, যদি একটু কমিয়ে দেওয়া হয় মানদণ্ডটা, যদি একটু ভর্তি আবেদনের যোগ্যতাটা যদি একটু কমিয়ে দিয়ে বিবেচনা করা হয়, তাহলে তারা যারা মনে করছেন যে আমি বঞ্চিত হয়েছি পরীক্ষা দিতে না পেরে, তারা হয়তো বা কিছুটা লাভবান হবে। যে পরীক্ষাটা থেকে অন্তত যে যার হয়তো এসএসসি তে আছে 3.5 কিংবা 3.8, সে হয়তো আশা করেছিল যে আমি এইবার এইচএসসি পরীক্ষা দিয়ে 5 কিংবা 4.5 পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা, ন্যূনতম যে যোগ্যতাটা থাকে সেটা অর্জন করব। তারা হয়তোবা, আমি মনে করছি যে তারা হয়তোবা কিছুটা হলেও সন্তুষ্ট বোধ করবে। তো এই জায়গাটাতে আমার এইটাই আর কি সবচেয়ে বেশি মানে বলার বিষয় ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। আমি আরেকটু বিপ্লব ভাইয়ের কাছে এই প্রসঙ্গে যদি আরেকটু ছোট করে জেনে নিতে চাই, যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরেরও যে হিসাবটা রয়েছে যে 100%-এর মধ্যে প্রায় 40% কিন্তু এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তি করে তাদেরকে আসলে ভর্তির যোগ্যতাটা মানে ইয়া করা, সরি, তাদের ফলাফলে অনেক সময় এটা দেয় আর কি। যে 100-র মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে 60% হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা এবং এসএসসি এবং এইচএসসি মিলে থাকে 40%। তো এইবার মানে আমরা যদিও আসলে এখনো প্রকাশ হয়নি তাদের ভাবনাগুলো, বাট তারপর আমরা ভাবছি যে আসলে কি হলে পরে শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হবে সেই দৃষ্টিকোণ থেকে যদি একটু বলতেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে, মেডিকেল, তাদেরও কিন্তু একটা বিষয় ভিত্তিক গ্রেড হলে পরে যোগ্যতা তৈরি হয় সেখানে অ্যাপ্লিকেশন করার। সো এই দুইটা মিলিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সো এখানে আমার প্রথম প্রশ্নের মতামত হচ্ছে আসলে এখানে সরকারের অবশ্যই একটা এক্সপার্ট প্যানেল আছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবশ্যই এক্সপার্ট প্যানেল আছে। সো ওনারা যদি পরিস্থিতিটাকে বিবেচনা করে ওনারা অবশ্যই একটা সিদ্ধান্ত নেবেন। সো আমার যদি পার্সোনালি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার মতামত হচ্ছে স্যার যেটি বলেছিলেন, এই বছর মনে হয় যে মানে জিপিএ যে মার্কটা থাকে এটি তুলে দেওয়া যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু আসলে আমরা তাদেরকে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে পারছি না,
সো আমরা তো আসলে বলতে পারবো না সো মানে কে এটি পেয়েছে কে পায় নাই। তো আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র যখন অ্যাডমিশন টেস্ট দিবে তারা তাদের মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে, এই বিষয়টি করা যেতে পারে। তারপরেও যেহেতু সংশ্লিষ্ট মহল আছে ওনারা অবশ্যই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন। আর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আসলে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম না, আমি আর্টসে পড়াশোনা করেছি। সো আমার ওই বিষয়ে আমি বলতে পারবো না ওনারা কি অবস্থায় করে, এই বিষয়টা আমার এত বেশি আইডিয়া নাই আর কি ইঞ্জিনিয়ারিং আচ্ছা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, এবং বিরতির পর আমরা আবারও আসবো। ফাহিম ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফাহিম ভাইয়ের কাছে আবারও আসবো। আমরা ফিরছি 2 মিনিট পর। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি রোড টু সলিউশনের আজকের এই আলোচনায়। আপনারা শুরু থেকে আছেন আমাদের সাথে, অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন। এমডি আওলাদ ভাই আছেন আমাদের সাথে, ইনি আমাদেরকে দেখছেন শুরু থেকেই। মৌসুমী সুরাইয়া আপু, তিনিও আমাদেরকে দেখছেন, এবং আরো অনেকেই আছেন আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, থাকবেন আমাদের সাথে এবং মূল্যবান মতামত দিয়ে আমাদের আলোচনাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমি দেখতে পাচ্ছি ফাহিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমি একটু ফাহিম ভাইকে অনুরোধ করব যে আপনি ভিডিওতে না আসতে পারলেও অডিওতেও যদি সঠিকভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, আমার মনে হয় খুব ভালো হবে। ফাহিম ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই অডিওতে চলে আসবেন, আর যদি সমস্যা না হয় ভিডিওতে থাকবেন। তো আপনার কাছে একই বিষয়ে যদি আরেকটু ছোট করে জেনে নিতে চাই, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টাই এখন অনেকটাই প্রাধান্য পাবে, কারণ যে সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে সেটা তো হবেই, এবং যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন এখন শিক্ষার্থীদের নজর কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেই, এবং ইতিমধ্যে অনেকে হয়তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে এই যে ভর্তির যোগ্যতা, ভর্তির ফলাফল বিবেচনার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের একটা বিষয় থাকে। ইভেন ভালো একটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও, মানে দেখা যাচ্ছে যে আইন, অর্থনীতি, তারপরে এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে এগুলো পাওয়ার ক্ষেত্রে আলাদা করে কিন্তু আবার একটু বিবেচনা করা হয় যে এইচএসসি তে কার আসলে কত ছিল, মানে গ্রেডটা কত ছিল। তো এই যে বিষয়গুলো স্যার এবং বিপ্লব ভাই ইতিমধ্যে বলেছেন যে এই বিষয়গুলো হয়তো এবার একটু শিথিল করা হতে পারে। সো ফাহিম ভাই, আপনার কাছে কি মনে হয় যে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বলেন, ভর্তির ফলাফলের দিক থেকে বলেন, এবং যে সঠিক কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও যে আবার আলাদা করে কিছু শর্ত জুড়ে দেওয়া হয় বিষয় ভিত্তিক বা গ্রেড ভিত্তিক, এটা এইবার না থাকলে ভালো হয় নাকি থাকলে মোটামুটি ভাবে এটাকে মানে কভার করা যায়? ফাহিম ভাইয়ের একটু মতামত শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনি দেখবেন যে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তাদের ভালো একটা রেজাল্টের কারণে আপনার হচ্ছে ইউনিভার্সিটি চান্স পাচ্ছে না। কারণ সে পয়েন্টের কারণ হচ্ছে আপনার রেজাল্টটাকে হচ্ছে এসএসসি তে 30 এবং ইসিসি তে 50 তারা কাউন্ট করে, এখানে বড় একটা ব্যবধান ভেরিফাই করে। তো আপনি যদি ভালো স্কোর পানও, তারপর হচ্ছে আপনি একটা ভালো সাবজেক্ট পাচ্ছেন না,
তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে যদি এসএসসি রেজাল্টটা তারা কাউন্ট করে, তো হচ্ছে যদি কমিয়ে আনা হয়, আহ, যদি কমিয়ে আনা হয় তাইলে এটা দেওয়া যেতে পারে। আর অথবা আমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে যে, যেটা স্যারও বলছে এবং বিপ্লব ভাইও বলেছে, যে শুধু মেধার মাধ্যমে, শুধু ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি তারা ভর্তি পরীক্ষার্থীকে তারা সিলেক্ট করে, তাহলে এটাই বেস্ট হয়। কারণ এবার অনেকেই দেখা যাচ্ছে যে এই রেজাল্ট একটা গরমিল হয়ে যাবে, যে এসএসসি অনেকেরই হয়ে যাবে। তো অনেকে ফর্ম তুলতে পারবে না, অনেকে যদি ফর্ম তুলতেও পারে, ওই যে একটা ব্যবধান হয়ে যাবে, ভালো একটা সাবজেক্টের ক্ষেত্রে তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, ভালো পরীক্ষা দিয়েও সে ভালো সাবজেক্ট পাচ্ছে না। তো এর জন্য বেস্ট সলিউশন হচ্ছে যে যদি শুধু ভর্তি পরীক্ষার মাধ্যমে আহ, যদি সিলেক্ট করা হয় ইউনিভার্সিটি গুলোতে, এই বিষয়টা যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উপাচার্যদেরকে নিয়ে তারা যদি বসে এবং বিষয়গুলো দেখে, আমার মনে হয় তাহলে বেশি একটা সমস্যা হওয়ার কথা না। কারণ অধিকাংশরই গ্রাম থেকে শুরু করে শহরের অধিকাংশ শিক্ষার্থীদের তার মূল টার্গেট থাকে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়বো, পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। তো এটার জন্য রেজাল্ট যাই হোক, এখন এসএসসি জেএসসি ওইটা যা হয়ে গেছে, আমাদের সবকিছু চিন্তা ভাবনা করেই করা হয়েছে সরকার থেকে। তো ওইটা অতটা ফ্যাক্টর করবে না যদি ভর্তি পরীক্ষাটা এভাবে করা হয়। তো আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি। আচ্ছা ফাহিম ভাই, আরেকটু যদি আমার সাথে একটু যোগ করেন, আমার আরেকটু উত্তর জানার বাকি ছিল। যে বললেন যে শুধু মেধা মূল্যায়নের জন্য শুধুমাত্র ভর্তি পরীক্ষাটাই নেওয়া হোক, ওই বিষয়গুলো না থাকলে হয়তো মূল্যায়নটা আরো সুন্দরভাবে হবে, আমরা সঠিক মেধাবীকে হয়তো খুঁজে পাবো সেখানে। তবে কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও যে আলাদা একটা শর্ত দেওয়া থাকে গ্রেড ভিত্তিক, এটার ব্যাপারে যদি একটু বলতেন যে এটা আসলে দরকার আছে কিনা, সঠিকভাবে তাকে আলাদা করে আরো মূল্যায়ন করার জন্য, আলাদা করে আরেকটা যোগ্যতার পরিচয় বা পরীক্ষা দেওয়ার জন্য, এই বিষয়ে একটু ছোট করে যদি বলতেন। আচ্ছা, যেহেতু এবার অনেকে পরীক্ষা মানে পরীক্ষা দিতে পারছে না, তো এটা মনে হয় না যে আলাদা মূল্যায়ন করলে বেটার হবে। এটা প্রয়োজন নেই, শুধু ভর্তি পরীক্ষার মাধ্যমে করলে বেটার হয়, ওইটাই বেটার হবে। আর আপনি দেখবেন যে এসএসসি রেজাল্ট আপনার ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট গুলো পেতে হলে সাধারণত ইংরেজি বা বিভিন্ন বিষয়গুলো দেখে যে ইন্টারেক্ট কি ছিল। তো এইচএসসি রেজাল্টটাকে প্রাধান্য দেওয়া হতো, তো এখন এসএসসিটা তো অতটা কাউন্ট হয় না সাধারণত। তো এই জি জন্য মনে হয় যে ওইটা দরকার পড়ে জি, না, ধন্যবাদ হলে ফাহিম বেটার ভাই, হয় আসবো আবারও। শুধু পরীক্ষার আবারও মাধ্যমে। আসবো আপনার কাছে। জি জি জি, আমরা একটু সাকিব স্যারের কাছে আবারও যেতে চাই। একটা বিষয়ে অনেকেই আলোচনায় নিয়ে আসছেন, যেটা যে এইবার যেহেতু মূল্যায়ন করে হোক যেভাবেই হোক, মানে সঠিক একটা বিবেচনাও যদি আসে, তারপরে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা তৈরি হবে অনেক শিক্ষার্থীর, মানে বিগত বছরগুলোর তুলনায় অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাটা তাদের তৈরি হবে, তারা সেই যোগ্যতা পাবে। এবং অনেকেই কিন্তু এই সুযোগে চাইবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে একটা ভালো সাবজেক্ট পেয়ে জীবনটাকে বা ক্যারিয়ারটাকে ভিন্নভাবে গড়ার জন্য। সেই ক্ষেত্রে এই যে মানে এত শিক্ষার্থী যোগ্যতা পাবে, তো গুচ্ছ ভাবে ভর্তি পরীক্ষা হোক বা যেভাবেই হোক না কেন, এত শিক্ষার্থীকে সামাল দেওয়ার জন্য আসলে কি পরিকল্পনা থাকলে ভালো হয়, বা এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে দেখছেন সাকিব স্যার? হ্যাঁ, এটাও একটা আহ, আহ, খুব আলোচনার বিষয়, এবং এটা আমাদের ক্ষেত্রে এটা খুব আহ, উম, এই বিষয়টাতে সরকার ইতোমধ্যেই কিন্তু ওই ডিসিশনটাও জানানো হয়েছে যে পরবর্তীতে যখন আমরা গুচ্ছ ভিত্তিক, অর্থাৎ মানে সরকারের পরিকল্পনা হয়তো এইরকম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো এক এক সময় হবে, কিংবা পাবলিক ইউনিভার্সিটি বলতে যেমন আর্টসের পরীক্ষাগুলো আলাদাভাবে হবে, এবং এইভাবে গুচ্ছভিত্তিক পরীক্ষাগুলো নেওয়া হবে। তো এই পরীক্ষাগুলো যখন নেওয়া হবে, ততদিনে হয়তো আমরা কিন্তু সরকার কিন্তু ইতিমধ্যেই জনস্বাস্থ্যের দিক থেকে বিবেচনা করেই কিন্তু পরীক্ষাটা নেয় নাই। তো এই ক্ষেত্রেও হয়তো এইরকম সময় পরীক্ষাটা নেওয়া হবে, যেই সময় আমরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে করোনা আর খুব প্রভাব ফেলবে না। তো এই এছাড়া হয়তো পরীক্ষাটা গুচ্ছ ভিত্তিক হোক বা যেভাবেই হোক নেওয়া হোক না কেন, এটা একটা বিপদ আশঙ্কা আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। তো সরকার হয়তো এই বিষয়টা তো, যেহেতু এইচএসসি পরীক্ষায় সরকার জনস্বাস্থ্যের কথা মানে বিবেচনায় এনে নেন নাই, তো এই ক্ষেত্রেও হয়তো আমি 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 অন্তত আমি আশা করছি যে সরকার আহ এই বিষয়টাও বিবেচনায় নিবেন। জি, ধন্যবাদ এইটাই আর সাকিব কি। স্যার আপনাকে। জি, ধন্যবাদ।
আমি একটু বিপ্লব ভাইয়ের কাছে আসতে চাই। আরেকটা বিষয়ও আলোচনায় ছিল যে অনেকে মনে করছিলেন যে বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যদি কোনো শিক্ষার্থী আসলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে এই যে এই বছরের যে মূল্যায়ন পদ্ধতি বা এসএসসি পরীক্ষা না হওয়া, এটা কি কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আপনার কাছে কি মনে হয় বিপ্লব ভাই? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু এর আগে আমার কাছে মনে হচ্ছে আরেকটি প্রশ্নের কিছু যোগ করতে চাই আর কি। আমরা জি, যেটাকে একটু আগে অবশ্যই অবশ্যই। সেটি ছিল মেধার মূল্যায়ন, মানে মেধার ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আসলে অ্যাবসলিউটলি আমরা কিন্তু মেধার মূল্যায়ন করতে পারবো না। ধরেন একটা শিক্ষার্থীর 12 বছরের পড়াশোনাকে আমরা কখনো 1 ঘন্টার মানে যে পরীক্ষাটা হবে সেটি দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় এন্ট্রি লেভেল আমরা সেটি মূল্যায়ন করতে পারবো না। ওই স্যার যেটি বললেন যে হয়তো এমন হতে পারে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এন্ট্রি তিনি অসুস্থ থাকতে পারে, তার ন্যাচারাল কোনো মানে কজ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো কিছু ক্ষেত্রে আসলে আমাদেরকে ডেস্টিনি বা ভাগ্যের উপর নির্ভর করতে হয়, যেহেতু মানে পরিস্থিতিটা আনপ্রেডিক্টেবল। সো আমার কাছে মানে মনে হচ্ছে যে আমরা আসলে সামহাউ এটার সাথে ম্যাচ করে নিব এই বিষয়টা আর কি। সো অ্যাবসলিউট মেধা দিয়ে আমরা আসলে হয়তো এন্ট্রি দিতে পারবো না, বাট যতটুকু তাদেরকে এনকম্পাস করা যায় ততটুকু চেষ্টা করা যেতে পারে। এই এই আর কি। আর যে সাবজেক্টের কথা বললেন, যে একটা ডিসকাশন ছিল আসলে ভালো সাবজেক্ট গুলা, মানে প্রত্যেকের কিন্তু পছন্দের সাবজেক্ট গুলা থাকে শুরুর দিকে। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা বিবেচনা করবে, বাট আমার একটা পার্সোনাল মতামত আছে সাবজেক্টের ক্ষেত্রে, সেটি আমি দিতে চাচ্ছি। জি, সেটা আমার অবশ্যই। বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টকে আসলে ক্লাসিফিকেশন করা উচিত না। ধরেন আমরা কিন্তু একটা হায়ারার্কি ক্রিয়েট করছি। ধরেন মানে মার্কেট ডিমান্ডিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব ভালো। আমি অনেকেই বলতে পারেন ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, এটি খুব ভালো সাবজেক্ট। কিন্তু আমি আসলে পার্সোনালি এই আইডিয়ার সাথে একমত না। সংস্কৃতির যদি কোনো ইম্পর্টেন্স না থাকতো সেটি আসলে বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড হতো না আমার কাছে মনে হচ্ছে। সো আমরা আসলে এই যে ন্যারেটিভটা আছে আমার কাছে মনে হচ্ছে এটি থেকে বের হয়ে আসা উচিত। নলেজের প্রত্যেকটি বিপ্লব ব্রাঞ্চে। ভাই, জি, আমি একটু ইন্টারাপ্ট করছি, কারণ বিষয়টা আমি আরেকটু যদি আপনার সাথে যুক্ত করি, যে এই কালচারটা অনেক আগে থেকেই কিন্তু হয়ে আসছে। যে আপনি বলছিলেন যে অবশ্যই এটা একটা বৈষম্য তো বটেই, যে আইন বিভাগ, ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগে মানে একজন শিক্ষার্থী যদি সে পড়তে চায় বা চান্স পেতে চায়, তার চয়েস অনুযায়ীও যদি অর্ডার লিস্টেও যদি থাকে, সেক্ষেত্রে আগে দেখা হবে বা শর্ত থাকতে হবে। মানে আইনে পড়তে গেলে, ইংরেজিতে পড়তে গেলে শর্ত থাকতে হবে যে ইংরেজিতে অন্তত মানে এগ্রিড থাকা লাগবে বা সামথিং এরকম কিছু। কিন্তু সব বিষয়ে কিন্তু এই বিষয় মানে জিনিসটা সংযুক্ত নাই, এই শর্তটা যুক্ত করা নাই। তো সেক্ষেত্রে একটা বৈষম্য তো অনেক আগে থেকে চলে আসছে। তো এইবারে অন্তত এই উপলক্ষে হলেও এই ধরনের সকল শর্ত বাদ দিয়ে, যেহেতু সে তার মেধার যাচাই তো সে আগেই দিয়ে আসতেছে, তো নতুন করে আবার কন্ডিশন কেন লাগবে? একজন শিক্ষার্থী ইংলিশে দুর্বল যদি হতোই, সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টে সে ধরা পড়তো অবশ্যই। সে নতুন করে আবারও কেন তাকে আলাদা একটা গ্রেডিং এর পরীক্ষা দিয়েই কেন একটা কাঙ্ক্ষিত সাবজেক্টে তাকে যেতে হবে? তো এই যে বৈষম্যের বিষয়টা যে আসছে, এটা এবার থেকে দূর হতে পারে বা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? মনে করছি, হ্যাঁ অবশ্যই আমি এটা মনে করছি। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে পার্সিয়ান লিটারেচার। সো এখন আমি ইংরেজি সাহিত্যে পড়ি, আরেকজন বাংলা সাহিত্যে পড়ে। সো তিনটাই কিন্তু সাহিত্য। আপনি মিডিয়ামটা একটু ভিন্ন। একটা আরবি সাহিত্য, মানে যারা অ্যারাবিকে পড়ে তারা কিন্তু অ্যারাবিকে পড়ে। তো চারটাই কিন্তু সাহিত্য। কিন্তু শুধুমাত্র ধরুন বাজার ডিমান্ডিং এর কারণে হয়তো অনেকে মূল্যায়ন করেন, আবার কিন্তু সোসাইটিতে এরকম একটা পারসেপশন আছে যে যারা ইংরেজিতে পড়ে তারা একটু ভালো স্টুডেন্ট, হয়তো তারা একটা ভালো সাবজেক্ট পাবে। আমার কাছে মনে হচ্ছে, আমি ধরেন কিছুদিন আগে রুমির কিছু কবিতা পড়ছিলাম, বা হচ্ছে ধরেন অ্যারাবিক মানে যারা পড়ে ওখানে সাহিত্য সাহিত্য আমাদের বাংলা সাহিত্য কিন্তু অনেক সমৃদ্ধ। সো চারটা সাবজেক্টকে এজ সাহিত্য হিসেবে দেখা হবে। শুধুমাত্র মানে ইংরেজি ভালো জানবে, মার্কেটে ভালো, কেউ একজন বাংলাতে পড়েও ইংরেজিতে খুব ভালো হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে হায়ারার্কি যেটি আছে সেটি আসলে প্যান্ডেমিক আমাদের একটু সুযোগ করে দিয়েছে এই ব্রেকডাউন করার জন্য। মানে এই সাবজেক্টটা তো যদি বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডিউস করা হচ্ছে, জাপানিজ স্টাডিজ, মানুষজন কিন্তু পড়তে চায় না, উর্দু বিভাগ পড়তে চায় না। সো এটার যদি ইম্পর্টেন্স না থাকতো অবশ্যই সেটি বিশ্ববিদ্যালয়ে ইনক্লুডেড হইতো না। আমার কাছে মনে হচ্ছে হয়তো এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। জি, দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে অনেকে মনে করছেন যে বিদেশে পড়াশোনা করতে গেলে উচ্চশিক্ষার জন্য আমাদের এইবারের রেজাল্ট বা এইবারের যে ফ্যাক্ট, এটা কোনোভাবে প্রভাব ফেলতে পারে কিনা? আপনার কাছে কি মনে হয়? আসলে মানে এটা তো প্যান্ডেমিক বৈশ্বিক, এখন একটি দেশের না, মানে সমগ্র বিশ্বেরই। তো বাংলাদেশ যেভাবে ধরেন এখন যে এসএসসি দিয়ে প্লাস পেয়েছে, ডেফিনেটলি সে হয়তো বিদেশে যেতে চাইবে, যে খুব ভালো রেজাল্ট করেছে, যে এসসি অথবা এসএসসি মানে ভালো আপব্রিঙ্গিং পেয়েছিল আগে। সো তার রেজাল্ট খারাপ হবে না। হয়তো দুইটাতে যদি এ প্লাস থাকে সে এখন এ প্লাস পাবে, দুইটাতে যদি 4.5 থাকে এখনো 4.5 পাবে। সো আমার মনে হয় যে বিদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে হয়তো তারাও এইসব বিষয় বিবেচনায় নিবে। এগুলো তো আসলে মানে বলা যাচ্ছে না কি সঠিক, যতক্ষণ পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করি বা জি, অনেকেই আলোচনায় যেটা নিয়ে আসছিলেন বা মন্তব্য করছিলেন যে অনেকটাই প্রভাব ফেলতে পারে। আবার অনেকেই বলছিলেন যে আসলে 12 ক্লাস পার হওয়ার পরেই তাদের যোগ্যতা তৈরি হয়,
এবং সেসব বিশ্ববিদ্যালয়গুলোরও একটা নিজস্ব পদ্ধতি আছে কিন্তু, যে তাদের মেধা যাচাই করে ভর্তির যোগ্যতা আছে কিনা বা তারা ভর্তির যোগ্য কিনা সেই বিষয়গুলো। আশা করি সেই বিষয়গুলো অনেকেই বিবেচনা করবেন, নিজে অনুধাবন করার চেষ্টা করবেন। একটু ফাহিম ভাইয়ের কাছে যদি আসতে চাই, ফাহিম ভাইয়ের কাছে আমি একটু জানতে চাইবো যে অনেক শিক্ষার্থীরা হতাশায় ভুগছিলেন যে এসএসসি পরীক্ষা হবে না, এত পরিশ্রম এত পড়াশোনা, মানে এই বাসায় 6-7 মাস শুধু পড়াশোনার উপরেই ছিল, পরীক্ষাটা ভালো করার জন্য, রেজাল্টটা ভালো করার জন্য। পরীক্ষা হবে না ঠিক আছে, কিন্তু এই যে ব্যাপক প্রস্তুতি, এটা তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে একটা ভূমিকা রাখতে পারে। এটাও তো একটা আশার খবর, আপনি কি মনে করেন? তা তো অবশ্যই। আপনি পড়াশোনা করলে আসলে এটা তো ফালা যাচ্ছে না। তো যেই স্টুডেন্টটা হচ্ছে সে গত 2 বছর থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসছে, আনফরচুনেটলি এখন পরীক্ষাটা হচ্ছে না। তো তার কিন্তু আপনি জানেন ইন্টারমিডিয়েটের প্রিপারেশনটা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার অনেকটাই হয়ে যায়। তো তার জন্য এটা অনেকটাই হয়ে গেছে। মানে যাদের প্রিপারেশনটা খুব ভালো ছিল আর তাদের জন্য বলা যায় ভার্সিটি প্রিপারেশন করে 1/3 হয়ে গেছে। তো এটা তাদের জন্য একটা পজিটিভ প্লাস পয়েন্ট। তো এখন তাদের যে হাতে অল্প সময় রয়েছে, এই সময় যদি তার ওই প্রিপারেশনের সাথে যদি সে আরেকটু ভালো প্রিপারেশন নিতে পারে, তাহলে তার জন্য বেশি একটা টাফ হবে না, আমি যেটা মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাকিব স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? সাকিব স্যারের কাছে যদি আবারও যেতে চাই, যে জন্য আসলে খুব দ্রুত সময়ে বলবো, কারণ আগের সপ্তাহে বলা হয়েছিল যে খুব সম্প্রতি হয়তো রুটিন পাবলিশ হতে পারে, এবং পরের সপ্তাহে হয়তো তাদের যে কমিটিগুলো ছিল তারা আসলে যেভাবে দীর্ঘদিন বিশ্লেষণ করছিলেন বা পর্যবেক্ষণ করছিলেন, মনে হয়েছে যে পরীক্ষাটা নেওয়ার মানে সুযোগ নাই। সেজন্য যত দ্রুত সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া যায় তত দ্রুতই হয়তো শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হবে। তো সময় যাতে নষ্ট না হয় সেজন্যই এই সিদ্ধান্ত। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলোচনা সমালোচনা গুলো হচ্ছে, আইনি নোটিশ পাঠানো হচ্ছে, অভিভাবক মহলে মানে ব্যাপক প্রতিক্রিয়া। তো এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে তাদের যেই 2-3 মাস সামনে বাকি আছে, যেহেতু বলাই হয়েছে জানুয়ারির দিকে অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা, তো আমরা বলতে পারি হাতে মাত্র 2-2.5 মাস সময় আছে। তো এই এখন এসব গুঞ্জন, আলোচনা সমালোচনা, এসব প্রতিক্রিয়ার চেয়ে একজন শিক্ষার্থীর প্রতি সুনজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? আর যদি এইভাবে চলতেই থাকে একের পর এক আলোচনা, কারণ যেহেতু কমিটি গঠন করা হয়েছে, কমিটি অবশ্যই ভাববে, এবং মানে শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সবকিছু সমন্বয় করেই কিন্তু তারা চেষ্টা করছেন যে কিভাবে গ্রহণযোগ্য একটা মানে সিদ্ধান্ত নেওয়া যায়। সো তারা অবশ্যই এটা বিবেচনা করবেন। সো আপাতত এইভাবে সব মহলে এইভাবে আলোচনা সমালোচনা না করে শিক্ষার্থীদের প্রতি মানে সময় দেওয়া বা গুরুত্ব দেওয়া, তাদের সামনের যে ক্যারিয়ার সেটা গঠন করা, বা সামনে যে যুদ্ধটা অপেক্ষা করছে, তো সেই যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত করার ব্যাপারে অভিভাবকরা কতটুকু ভূমিকা পালন করতে পারে বা কতটা পালন করা উচিত বলে আপনি মনে করেন, সাকিব স্যার? হ্যাঁ, এটাও এখন আহ, আমাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া আছে, এবং প্রতিক্রিয়াটা শুধু মানে প্রতিক্রিয়ায় না, এটা প্রতিক্রিয়াটা হচ্ছে মিশ্র। এই যে একটু আমি শুরুতেই বলেছিলাম যে প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম, যে এক মহল খুবই আনন্দিত, আর এক মহল হচ্ছে একেবারেই যদি বলি শোকার্ত কিংবা বেদনার্ত। তো তো এই স্যার, বিষয়গুলো আমি আমি একটু একটু স্যার অপেক্ষা থামাচ্ছি হ্যাঁ, আপনাকে। ফাহিম ভাইকে একটু অনুরোধ করব মাইক্রোফোনটা মিউট রাখার জন্য। জি, জি, ধন্যবাদ স্যার। হ্যাঁ। তো এই যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো যারা আনন্দিত তারা হয়তো এই আনন্দের মধ্যে ভুলেই যাচ্ছে যে আমাকে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি, এটা কিন্তু শেষ নয়। এটা পরবর্তী যুদ্ধের জন্য কিন্তু আবার একটা চলমান পরিস্থিতির মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে। তো আনন্দিত হবার আসলেই খুব বিষয় দেখি না। কারণ হচ্ছে আমাদের সময় থেকেই দেখেছি যে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, তবুও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। সেই বন্ধুটি পেয়েছে যে হয়তো A+ পায়নি, A+ পাওয়া বন্ধুটিও পায় নাই। তো এটা একটা ঢিলেমি আসে রেজাল্ট পাওয়ার পর। ইতোমধ্যে আমরা সরকারের সিদ্ধান্ত যদি মানে মেনে নিই, তাহলে অবশ্যই যারা দুইটাতে A+ ছিল তারা নিঃসন্দেহে A+ই পাবে, এরকম একটা আলোচনাও কিন্তু আসছে। কিন্তু যারা এরকম ছিল, এই অনুপাতেই কিন্তু রেজাল্টটা অলরেডি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই অলরেডি পৌঁছে গেছে। তো সেই অনুযায়ী এখন আসলে সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবো না কিংবা পরীক্ষা নেওয়াটা সম্ভব না, সেই সবকিছু বিবেচনায় নিয়ে এখন শিক্ষার্থীদের উচিত যে পড়াশোনার মধ্য দিয়ে যাওয়া এবং পরবর্তী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা।
তো জি, আসলেই ধন্যবাদ স্যার। পড়াশোনাটা একটা যুদ্ধ। আর সকল শিক্ষার্থী যেন আসলে কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে না যায়, তারা সকল টেনশন ঝেড়ে ফেলে পরবর্তী এই অ্যাডমিশন যুদ্ধের জন্য বা অ্যাডমিশন পরীক্ষার জন্য পড়বে, সেই প্রত্যাশায় আমি রাখি। আর জি স্যার, অনেক এবং আরেকটু যেহেতু যদি শেষ যোগ দিকে, করি হ্যাঁ যে হ্যাঁ। হ্যাঁ, শিক্ষক মহল বলেন, অভিভাবক মহল বলেন, সব জায়গা থেকে যদি তাদেরকে একটু ইতিবাচক ভাবে একটা পরামর্শ দেওয়া যায়, যে আসলে যেটা অনেক শিক্ষার্থী মনে করছে যে আমাদের হয়তো ক্যারিয়ারটা এখানে শেষ এসএসসি পরীক্ষা না হওয়ার কারণে, বা মূল্যায়ন কিভাবে হবে এসব নিয়ে তারা অনেক বেশি চিন্তিত। অভিভাবকদের প্যারায় বা অভিভাবকদের টেনশনে তারা আরো বেশি চিন্তিত হয়ে যাচ্ছে। তো তাদের যে সামনে আরো মানে ক্যারিয়ার রয়ে গেছে, বা ভবিষ্যৎ এখানে শেষ নয়, বরং এটা একটা সুযোগ, বড় একটা সুযোগ পাচ্ছে তারা এবার, যে পাশ করার সুযোগ বা রেজাল্টের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে, এই সুযোগটা পেয়ে তারা কাজে লাগানোরও একটা বিষয় আছে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে সব মহল থেকে যদি তাদেরকে এখন থেকেই মানে আইনি নোটিশ বলেন, আলোচনা সমালোচনা তীব্র মানে ক্ষোভ প্রকাশ করা, এগুলো না করে যদি একটু বেটার সময় দেওয়া যায় তাদেরকে বোঝানোর ক্ষেত্রে, তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, সেটাই তো আমার মনে হয় যে বেস্ট হবে। স্যার, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের, যেহেতু আমরা তো সবাই জানি যে এই পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষা মানে ইয়ে করাটা, অনেকেই আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, কিন্তু এর এর বিকল্প কি? মানে এর বিকল্প কি হতে পারে, এটা রূপরেখা দেন যে এই সরকারকে, যে এটার বিকল্প এটা, যে আপনি ওইভাবে নিতে পারতেন। আসলে এর বিকল্প তো নেই। তো জি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেখান থেকে এই একটা সমাধানে আসতেই হবে। তো বিকল্প স্যার, সমাধান নিয়ে আমাদেরকে বিকল্প সময়ও শেষ দিক। আছে, বিকল্প আছে কি নেই সেটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় সরকার খুব গুরুত্বের সাথে দেখছেন হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। অবশ্যই। So, শুরু থেকে এটা এবং পর্যবেক্ষণের মধ্যেই ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে দেখেছি অটো প্রমোশন পেয়ে যারা, আমি একটু ঘেঁটেই দেখলাম যে অটো প্রমোশন পেয়ে যারা পরবর্তীতে চাকরি ক্ষেত্রে যেতে চেয়েছেন, তখন কিন্তু নাকি কিছুটা হলেও হেনস্থার শিকার হয়েছে। তো এই প্রশ্নটাও মানে পরবর্তীকালে কি পরিস্থিতি দাঁড়ায়, যে এটা এটা নিয়েও আমাদের একটু শিক্ষার্থীদের মধ্যে হয়তো বা অভিভাবকদের মধ্যে হয়তো একটা আশঙ্কা বা দুশ্চিন্তা বা উদ্বেগ জি আছে। তো এটাও স্যার, একটা আমি পয়েন্ট আর কি। একটা ইনফরমেশন যদি একটু জানিয়ে রাখতে চাই, আপনারা হয়তো অলরেডি অবগত আছেন, এই যে আমরা হুজুগে বাঙালি, আমরা যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি মাতামাতি শুরু করি। এই যে এই বিষয়টা নিয়েও আমরা আসলে যেভাবে মেতে আছি, শুধু শুধু হুম হুম। শিক্ষার্থীদের সময় নষ্ট করছি আমরা। কিন্তু ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে এটা, যে আপনারা হচ্ছে গঠনমূলক ভাবে আলোচনা করুন, পরামর্শ দিতে তো কোনো অসুবিধা নেই। পরামর্শ দিলে অবশ্যই সেগুলো বিবেচনা করা হবে, কারণ কমিটি যে গঠন করা হয়েছে এতগুলো মানে লোকের প্রতিনিধিদের সমন্বয়ে, তারাও তো দেখেন যে আসলে কে কিভাবে আলোচনা করছে, কে কেমনটা চাচ্ছে। বা এই 2-3 মাসে হয়তো আরো জরিপ করা হবে যে শিক্ষার্থীদেরকে কোন পদ্ধতিতে মূল্যায়ন করলে পরে তাদের জন্য বিভাগ পরিবর্তন বলেন, বা হচ্ছে যে এসএসসির মানসিকতার জন্য রেজাল্ট খারাপ বলেন, ভালো হুম বলেন, হুম। আগে যারা ফেল করেছিল, সব বিষয় হয়তো তাদের এই বিষয়গুলোতে উঠে আসবে। তো ইতোমধ্যে কিন্তু একটা নির্দেশনাও জারি করা হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে, যে তারা আসলে কোন কোন বিষয়ে কতটা কিভাবে সোশ্যাল সাইটে আলোচনা করবেন, বলবেন, শেয়ার করবেন, এই বিষয়ে কিন্তু একটা মানে 6টা নির্দেশনা দিয়েও কিন্তু একটা নির্দেশমালা জারি করা হয়েছে। তো আসলে হ্যাঁ হ্যাঁ। সমালোচনা করার কোনো সুযোগ নেই, বাট আমাদের মতামত দেওয়ার, গঠনমূলক আলোচনা, পরামর্শ দেওয়ার কিন্তু সুযোগ আছে। তো আশা করি আমরা শিক্ষক শিক্ষার্থী যারাই আছেন সবাই হচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমি একটু বিপ্লব ভাইয়ের কাছে সবশেষে আসতে চাচ্ছি একটা বিষয় নিয়ে, যেই সরকার, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বলেন বা এই বিষয়টাকে, শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টা এত গুরুত্বের সাথে দেখছেন, যে সবকিছু খোলা সত্ত্বেও একটা শিক্ষার্থী যাতে করোনা ঝুঁকিতে না পড়ে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, মানে সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিবেচনা করে। তো এই যে শিক্ষার্থীদের কথা শিক্ষা মন্ত্রণালয় ভাবছেন, সরকার ভাবছেন, কিন্তু অভিভাবকরা আসলে কতটা সতর্ক, বা শিক্ষার্থীরা কতটা সতর্ক করোনার বিষয়ে? তারা কি আদৌ ঘরে আছেন, নাকি তারা তাদের মতো করে ফিরছেন? আপনার এই মতামতটা যদি একটু ছোট করে শুনতে চাই। আসলে সরকার তো সরকারের দিক থেকে যথেষ্ট সেন্সিবল আচরণ করছে, সেটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের সামাজিক আর্থসামাজিক কিছু বাস্তবতা আছে। তো আমরা চাইলেও আসলে অনেক সময় অনেক কিছু করতে পারি না। আপনি ধরেন সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব না, এখন আপনি বাজারে যাবেন, বাজার করতে হবে, তো আপনার মানুষের সাথে মিলতে হবে। যারা গ্রামে থাকে আসলে, যারা একটু পড়াশোনা করে বা পত্র পত্রিকা পড়ে, ওরা হয়তো একটু হাইজিন বা এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করে। কিন্তু আমি যখন গ্রামে ছিলাম 5 মাস, আসলে কেউ কোনোদিন চিন্তাও করে নাই যে করোনা না আছে। বা হচ্ছে, আমি এখন চিটাগাং আছি শহরে, তো এখানে আমি যখন নিজেও টিউশন করাইতে যাই, বা আমি দেখি আসলে মানুষ এত বেশি সচেতন না। তো এটি হচ্ছে সামাজিক, মানে আমাদের যে সামাজিক বাস্তবতা সেটি। তারপরেও অনেকেই মানে প্রপার
নিয়ম কানুন মানার চেষ্টা করছেন সেটি ভিন্ন বিষয়। আমি এখানে একটি বিষয় যোগ করতে যাচ্ছিলাম। জি অবশ্যই উত্তর পেয়েছি, আপনি একটু যোগ করেন। পেয়েছেন আপনি? যেটি করে আচ্ছা, আমার যেটি স্যার যেটি বলেছেন যে ইতিবাচকের একটি বিষয়, আসলে এখন আমরা যাদেরকে পড়াশোনা বা ইন্টারমিডিয়েট পাস করেছে, এখন আমাদেরকে এদিকে কিভাবে যোগ্য ওয়ার্কফোর্স হিসেবে মানে গড়ে তোলা যায়, এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে এখন প্রাইম কোশ্চেন হওয়া উচিত। যেহেতু প্যান্ডেমিক কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, তো সেই হিসেবে আপনার টেকনোলজির আপগ্রেডেশন আসছে। আমরা কিন্তু এখনো ট্রেডিশনাল চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে পারি নাই। 4 লাখ মানুষ কিন্তু এখনো বিসিএস আবেদন করছে। সো এখানে যোগ্যতার একটা বিষয় না, মানে আপনি যতই যোগ্য হন 3,68,000 মানুষ কিন্তু বাদ পড়বে। So, এখন যদি এরা ধরেন ইন্টারমিডিয়েট পাস করছে, so তাদেরকে আমরা এই সফট ইনজেক্টিভটা দিতে পারি যে এখন থেকেই বাসায় বসে বসে তারা আর্ন করতে পারে, যেমন ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারে, তারা যদি ফটোগ্রাফিতে প্যাশন থাকে সেদিকে যেতে পারে, একটা কিছু করতে পারে। মানে এই যে তাদেরকে এখন মানে প্যান্ডেমিকের এই বিষয়টাই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বা তাদের ক্যারিয়ার প্ল্যানিং বা কোন দিকে যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হচ্ছে যে আলাপ আলোচনা হতে পারে আর কি। আর এই জায়গায় যে অবশ্যই গার্ডিয়ান যারা থাকবে বা হচ্ছে, আসলে তারা কিন্তু তাদের কারণে ফেল করে নাই পরীক্ষাতে। প্যান্ডেমিক ছিল, সরকার ডিসিশন নিয়েছে, তারা অটো পাস করেছে। সো এটা তাদের তেমন কিছু নাই। হ্যাঁ, সো আমরা আশা করব মানুষজন তাদের সাথে সেন্সিবল বিহেভিয়ার আচরণ করবেন, যেন অটো প্রমোশন মানে অটো পাস একটা স্টিগমা, সোশ্যাল স্টিগমা যেন তাদেরকে না লেপে দেওয়া হয় আর কি। কারণ এটাতে তার কিছু করার ছিল না। সো ইট ওয়াজ ডিসাইডেড বাই গভর্নমেন্ট। সো সরকারের দ্বারা এটা সিদ্ধান্তটি হয়েছিল, তারা জাস্ট এটি ফলো করছে। সো তাদের যোগ্যতার কারণে তারা রেজাল্ট পাবে না বা বিশ্ববিদ্যালয় করতে হবে না বা সোসাইটিতে মার্জিনালাইজড হবে বা একটা স্টিগমাটাইজ একটা ব্যাচ হবে। আমি আশা করবো যে প্রত্যেকেই তার অবস্থান থেকে এই বিষয়টি মূল্যায়ন বা বিবেচনা করবে না। এটি জি অবশ্যই সরকার যে যৌক্তিক সিদ্ধান্তটি নিয়েছেন, আমরাও সেই আশাবাদ ব্যক্ত করছি বা আশাবাদী যে মূল্যায়নের ব্যাপারেও সরকার হয়তো এইরকম ভাবে যৌক্তিক ভাবে মূল্যায়ন করবেন। সবশেষে ছোট করে ফাহিম ভাইয়ের কাছে 1 মিনিটে একটু জানতে চাইবো, যে কথাগুলো বলেছিলাম আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় একবার উত্থাপিত হলে এটা খুব মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন। তবে যে বিষয়টা, যে প্রসঙ্গটা বলছিলাম, যে শিক্ষার্থীদেরকে এখন পড়াশোনার মধ্যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করার ব্যাপারে যে সোশ্যাল সাইটে যে গ্রুপ গুলো আছে, যে পেজ গুলো আছে, বা সিনিয়র যারা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে, তারা কিন্তু একটা ভূমিকা পালন করতে পারে। তারা উস্কে না দিয়ে বরঞ্চ তাদেরকে হচ্ছে মানে আরো বেশি উৎসাহিত করতে পারে, আরো আত্মবিশ্বাসী করে তুলতে পারে যে তোমাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা হয়তো ভবিষ্যতে আরো বেটার কিছু করতে পারো। এক্ষেত্রে সোশ্যাল সাইটের একটা বড় ভূমিকা আছে কিনা, আপনি কি মনে করেন? 1 মিনিটে শেষ করবেন ফাহিম ভাই, মাইক্রোফোনটা অন করে প্লিজ। বলেছে আমরা যে কোনো একটা বিষয় আমরা পাইলে ওইটা নিয়ে মানে নেগেটিভ চিন্তা ভাবনা করি, পজিটিভ করি না। তো এখন হচ্ছে যেই স্টুডেন্ট গুলো যারা উদ্বিগ্ন এবং চিন্তায় রয়েছে, তাদের উচিত হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে তাদের এই 2 মাসের মধ্যে কিভাবে নিজেকে একটু গড়ে তোলা যায়, কিভাবে ইউনিভার্সিটির জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়। আর বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র ভাইরা রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, তাদেরও উচিত ওদেরকে হতাশ না করে বরঞ্চ যে ওদের আরো অনুপ্রেরণা দেওয়া। আর বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন পেজ রয়েছে, এগুলো ওদেরও উচিত পরিদর্শন করা। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি ফলো করে স্টুডেন্টরা আর গার্ডিয়ানরা যদি কিছুটা সচেতন হয়, তাহলে মনে হয় না যে বেশি একটা। তো এই বিষয়গুলো যদি দৃষ্টিকোণ দেয়, তাহলে মনে হয় এতটা সমস্যা হবে না আর ওদের বেশি উদ্বিগ্ন জি থাকতে হবে না। জি অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। আমি 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 আগে ফাহিম ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এত আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই আলোচনায় কিছু মতামত শেয়ার করার জন্য। ফাহিম ভাই, ধন্যবাদ। আমি আমি অনেক বিষয় বলতে চেয়েছি, বলতে পারিনি, একটা সমস্যা ছিল। তারপর যতটুকু চেষ্টা করেছি। ধন্যবাদ আসাদ ভাই এবং হচ্ছে। আচ্ছা ফাহিম ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। আমি যেতে যাচ্ছি বিপ্লব ভাইয়ের কাছেই। জি জি আমি হ্যাঁ বিপ্লব ভাই, আপনার কাছ থেকেও আমি একটু বিদায় নিতে চাচ্ছি। অনেকটা সময় দিয়েছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় কিছুটা তথ্য উপাত্ত দিয়ে, মতামত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আশা করি যে অতি দ্রুতই, যদিও সংকট বলা যায় না, বাট তারপরেও এই অবস্থার মানে থেকে আমরা আসলে বের হতে পারবো। একটা সুন্দর সময় শিক্ষার্থীদের জন্য তৈরি হবে তাদের ভালো প্রস্তুতির জন্য। সবশেষে যদি কিছু বলতে চান বিপ্লব ভাই, মাইক্রোফোনটা অন প্লিজ।
সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য স্পেশালি। সো এটা খুবই ভালো একটা কনভারসেশন ছিল, আমি এনজয় করেছি। তো সেটা হচ্ছে আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদের হতাশ করে না দিই, আমরা পজিটিভিটি ছড়াই। আসলে আমাদের সোসাইটি প্রত্যেকটা জিনিসেই আসলে আমরা অনেক বেশি একটু মানে নেগেটিভ বিষয় পিচ করছি বর্তমানে, এবং এটা অনেক বেশি টক্সিক হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো আমরা নিজেদের অবস্থান থেকে নিজেদের আশেপাশে একটু পজিটিভ জিনিসপত্র ছড়াই এবং সবাই সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, এটি প্রত্যাশা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও সাকিব স্যার, অনেকটা সময় দিয়েছেন, এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে ছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। একজন শিক্ষক হিসেবে তুলে ধরেছেন যে আমাদের কার কি ভূমিকা আছে, কার কি মানে করণীয় আছে এই সিচুয়েশনটাতে, এবং কি হতে পারে মানে মানে পরামর্শ বা সঠিক মূল্যায়ন বা কিভাবে কি হতে পারে সেই বিষয়ে অনেকটাই সহযোগিতা করেছেন আমাদেরকে কিছু কথা শেয়ার করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে। অনেক ধন্যবাদ। আমিও আসলে গ্রামে আছি, আমি আমাকে দেখাতে পারিনি, মানে ওই যে আমি ভিডিও করতে যুক্ত হতে পারিনি, আমি শুধুমাত্র অডিওতে ছিলাম। যা হোক, আমার অনেক ভালো লেগেছে যে তোমাদের আমি তুমিই বলছি, যদিও জি, এটা একটা কোনো আনুষ্ঠানিক সমস্যা নেই। জায়গা। জি। তো আহ, অনেক ভালো লেগেছে যে ফাহিম এবং বিপ্লব যেভাবে, মানে বিপ্লব বিশেষ করে খুব ভালো লেগেছে যে যৌক্তিক কিছু উপস্থাপনা, যে একেবারে সাম্যবাদী একটা চিন্তা ভাবনা। আমার কাছে মনে হয়েছে যে এই করোনা এসে কিভাবে সবকিছুকে একটা উম ব্যতিক্রমী পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো এই চিন্তা ভাবনাগুলি খুবই ইতিবাচক হবে। এবং আমার সবচেয়ে বড় আহ বার্তাটি যেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা ছড়িয়ে দিতে সক্ষম। তো সবার মধ্যেই সেই ইতিবাচক চিন্তা ভাবনা ছড়িয়ে পড়ুক, এবং আমি সব শিক্ষার্থীর উত্তরোত্তর মঙ্গল কামনা করি। এবং বিইউ রেডিওর যে আহ, আসাদ আছে, সবাইকেই যারা এর পিছনে যারা কুশীলব আছে সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এবং আপনাদের তিনজনকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে একই প্ল্যাটফর্মে আপনাদের সাথে আমার কথা হবে। এবং সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আজকের এই আলোচনা শুনেছেন, এবং পরবর্তীতে যারা ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমাদেরকে দেখবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সবগুলো প্রোগ্রাম সেখানে আপলোড করা আছে। এবং আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন। প্রত্যেক দিন প্রত্যেকটা প্রোগ্রাম এবং আমাদের গুরুত্বপূর্ণ এই টক শোটি প্রতিদিন সন্ধ্যা 7টায় উপভোগ করার জন্য এতক্ষণ অনেকেই ছিলেন আমাদের সাথে, এবং আমার সাথে এতক্ষণ দীর্ঘক্ষণ শাহরিয়ার ফারদিন টেলিকাস্টে ছিলেন। শাহরিয়ার ফারদিনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরপর আরেকটা প্রোগ্রাম রয়েছে কোয়ারেন্টাইন ডায়েরি, সেটা দেখার জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন। তো আজকের মতো আজকের এই রোটো সলিউশনের 14তম এপিসোড থেকে আমি আর আসাদুজ্জামান বিদায় নিচ্ছি। আগামীকাল সন্ধ্যা 7টায় 15তম এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।